ভাই সর্বপ্রথম এটা ঘোষণা করছে। আসলে মাদক জিনিসটা আমরা এখানে উপস্থিত যারা আছি এই ব্যাপারটা আসলে বুঝার আমার মনে কেউ বাকি নেই। মাদক জিনিসটা কি, গাঁজা জিনিসটা কি, মদ জিনিসটা কি, ফ্যান্সিডেল জিনিসটা কি, এটা আসলে আমার মনে হয় বোঝার কেউর বাকি নেই। সবাই এটা বুঝেন, আর এটা কার্যকারিতা কি তা এটাও আমার মনে হয় কম বেশ সবাই জানেন। তবে এখানে যে ব্যাপারটা লইয়ে বইছি এই ব্যাপারটা আসলে কইতেছি, কিন্তু এটা সমাধান করা কিন্তু কঠিন আমার মনে হয়। আর এই ব্যাপারে আমাদের ভাই যে কথাটা বললো, আসলে আমরা যদি গ্রাম সমাজ ঠিক থাকি আসলে এটা ব্যাপার না। গ্রাম সমাজ যদি আমরা ঐক্যবদ্ধ হইয়া এগুলো একটা একটা করে ধরি তাইলে কিন্তু আসলে খুব তাড়াতাড়ি এগুলো নির্মূল করা যাবে। কিন্তু এইটার থেকে ফিসফা হইয়া গেলে কিন্তু সাকসেসফুল হওয়া যাইতো না। কারণ পুলিশ কোন, সংগঠন কোন, বিডিআর কোন, আর্মি কোন, কিন্তু আগে আমরা ঠিক হইতে হইব। কারণ আমি দেখছি এরই মাদকের ব্যাপারটা কীরকম। কারণ আমি একটা ছোটোখাটো ব্যবসায়ী। কারণ কম বেশ সকাল থেকে বিকাল পর্যন্ত 2 ঘন্টার দোকানে বসি। আমি দেখছি যে শতকরা যদি 100টা টাকা আমার কাছে, এর ভিতরে কানি পোড়া দেয় 30-40টা, এমনকি কাস্টমারে দিতে চাইলেও নেয় না। সর্বপ্রথম আমি জিনিসটা বুঝতাম পারি নাই আসলে জিনিসটা কেন টাকার কানিটা পোড়া হয়, এই করা হয়। এই পরে জানতে জানতে জানলাম যে এটা দিয়ে নাকি খায়, হিরোইন নাকি ইয়াবা টিয়াবা এই ধরনের নেশা জাতীয় জিনিস খায়। আমি এটা যেটা ডাইরেক্ট দেখছি। এই এই ব্যাপারটা আসলে প্রত্যেকটা মনে করেন যে এই ধরনের মাদক থেকে আমরা মুক্ত থাকি। আসলে নিবিড়ে বইয়া বইয়া যদি তসবি টিপি এটা কিন্তু দূর করা যাইতো না। এটা দূর করতে হইলে মোহে প্রকাশ করতে হইবে, কাজে পরিণত করতে হইবে, বাস্তবে এটা রূপ দিতে হইব। তাইলে কিন্তু এটা দূর করা যাবে এবং শান্তিও করতে পারবেন, প্রত্যেকের ছেলেমেয়েকে এটা থেকে রক্ষা করতে পারবেন। আর চুরির জিনিসটা নেশা করতে করতে যখন পকেট খালি হয়ে যায় তখন অটোমেটিক চুরি চিনতে আসে। কারণ এই যে দেখতেছেন মনিরের একটা ফার্নিচার দোকানের কতগুলো ফার্নিচার নিয়ে গেল, মাসুমের বেকারি থেকে শুনছি আজকে না জানি কালকে সকালে শুনলাম যে একটা গাড়ি গেছিল। আমার ছেলের একটা গাড়ি হুন্ডা অনেক টাকা দামের, প্রায় 4 লাখ টাকার গাড়ি নিয়ে গেছে কারণে এই ধরনের চোরের জন্য। কারণ আমরা মনে করেন এই যে 2024 সালে আইছি, আজ থেকে 2-5 বছর আগে কিন্তু মাদকের 5-10 বছর আগে এইরকম ধরনের কথা আমরা শুনছি না। কিন্তু দিন যত যাইতেছে, সময় যত আগুয়ে যাইতেছে, তার সাথে সাথে এটা পাল্লা দিয়া এমন গতিতে বাড়তেছে যে এটা দুর্দম গতিতে দমন করার মতো না। অতএব এটাকে দমন করতে হইলে আমরা সবাই সচেতন হইতে হইব। সচেতন হইয়া প্রত্যেকটা ব্যক্তি, কারণ পুলিশরা যেরকম টোয়ায় আমরাও কিন্তু এরকম যদি বলে না পারি, কিন্তু এখানে আমরা পরামর্শ করতেছি। আমরা যদি পরিবর্তন করতাম পারি, বুঝাইয়া হোমাইয়া জানাইয়া কন্ট্রোলে করতাম পারি একটু ভালো। কন্ট্রোলে করতাম না পারলে ডরাইয়া করে যা অমুকের ছেলে, অমুকের ছেলে, মনান ভাইয়ের ছেলে, তাজু ভাইয়ের বাগিনা, হাসেমের স্বাস্থ্য ভাই, এরকম মনে করলে হইতো না। কারণ সিদ্ধান্ত কমিট যেটা করা হবে এটা বাস্তবায়ন করতে হইব, এতে কল্লা যাইব আর নাইলে থাকবো। এরকম প্রতিজ্ঞা করলে সমাজ থেকে আপনারা এই ধরনের সন্ত্রাস, চুরি, মাদক দূর করতে পারবেন। আর বাল্য বিবাহ এই কথাটা আসলে মোটেও মিথ্যা না। এই যে মনে করেন 12-14 বছরের মেয়েরে, কারণ আমি দীর্ঘদিন আপনারা আমার দায়িত্ব দিয়ে ঘুরেছেন, আমি দেখছি এর বিয়ে দিয়ে আসলে কি এটা ঠিক না। এই যে বিয়ে শাদিটা নিজেরা প্রোগ্রাম করতে বলছেন নিময় মুরব্বীরা ডাইকে নেম না আনে আইনা সাইড যাবে, এটা কিন্তু আসলেও ঠিক না। বাল্য বিবাহটা ঠিক না। রহিরুল আমিন ভাই যেটা কইছে, আমরা গ্রাম সমাজে যদি প্রতিবাদ করি কিন্তু প্রশাসন এটারে সুযোগ করে দেয়, আইনে গেলে এটারে জায়েজ করে দেয়। এই সমস্ত ব্যাপারে যখন যেহেতু ভাইয়া আইছে, আমি মনে করি যে এই ব্যাপারে কিছু কথাবার্তা উনি কইবেন, এই ব্যাপারে আমরা কি করতে পারি। আর ইফটিজিং যে রনি আমার বাতিজা, আমরা গ্রামের বাতিজা, আপনি জানেন তার বাপ নাই, তার ছাত্র জীবন থেকে কিরম মেধাবী ছেলে ছিল এটা আমরা সবাই জানেন। এসএসসি রেজাল্টটা তার কিটা তে একমাত্র পেশা হিসেবে তার শিক্ষকতাটা বাচ্চা নিচ্ছে, প্রাইভেট ফলাইন পড়ায়। এই প্রাইভেট ফলাইন পড়াইতে যাইয়া দেখা গেছে যে মেয়েরা বিভিন্ন গ্রাম থেকে অনেক মেয়েরা আসে, তার যেন সারাদিনে ফোলা হয়নি পড়ে। আমার কাছে যে কত বিচার, কত ভাবে তেও আছে, অনেকে গার্জিয়ানরাও বিচার আচার দিছে। আসলে কিন্তু বাস্তব কথাটা সত্য। কারণ মাদক এবং ইফটিজিংকারীরা মনে করে শিক্ষাটা যদি ধ্বংস করতাম পারি, ফেরাউনের মতো আমি খোদা হয়ে যেতাম পারতাম।
আমরা দেশ চালাই মাদকরা আর ইফটিজিংকারীরা। আসলে এগুলা কিন্তু বাস্তব সত্য। আমরা আসলে গ্রাম সমাজে বসবাস করি, আমরা এই ব্যাপারে কেউ কিছু কারোরে কই না, কইলে কয় কিন্তু তারা যাক যাক, আমার তো আর কোনো কিছু আইয়ে যায় না। এরকম যদি মনে করেন তাইলে আজ থেকে মনে করেন 50 সাল পর্যন্ত চেষ্টা করলে এগুলো দূর করতে পারতেন না। অন্যায় যেটা, অন্যায়রে না করতে হইব, মাদকরে না করতে হইব, চুরিরে না করতে হইব, ইফটিজিংরে না করতে হইব। যদি এই ধরনের সবাই মনে করেন তাইলে আমি মনে করি যে আমাদের উদ্যোগ, আমাদের চেষ্টা সাকসেসফুল হবে। আর উনি যেহেতু আইছেন, আর বাদ বাকিটা আমরার পরে যে কাজটা থাকে উনি তো কইলো উনি এটা চালাই যাব, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু মুরব্বী ভাই সর্বপ্রথম এটা ঘোষণা করছি। আসলে মাদক জিনিসটা আমরা এখানে উপস্থিত যারা আছি এই ব্যাপারটা আসলে বুঝার আমার মনে কেউ বাকি নেই। মাদক জিনিসটা কি, গাঁজা জিনিসটা কি, মদ জিনিসটা কি, ফ্যান্সিডেল জিনিসটা কি, এটা আসলে আমার মনে হয় বোঝার কেউর বাকি নেই, সবাই এটা বুঝেন। আর এটা কার্যকারিতা কি তা এটাও আমার মনে হয় কম বেশ সবাই জানেন। তবে এখানে যে ব্যাপারটা লইয়ে বইছি এই ব্যাপারটা আসলে কইতেছি, কিন্তু এটা সমাধান করা কিন্তু কঠিন আমার মনে হয়। আর এই ব্যাপারে আমাদের ভাই যে কথাটা বললো, আসলে আমরা যদি গ্রাম সমাজ ঠিক থাকি আসলে এটা ব্যাপার না। গ্রাম সমাজ যদি আমরা ঐক্যবদ্ধ হইয়া এগুলো একটা একটা করে ধরি তাইলে কিন্তু আসলে খুব তাড়াতাড়ি এগুলো নির্মূল করা যাবে। কিন্তু এইটার থেকে ফিসফা হইয়া গেলে কিন্তু সাকসেসফুল হওয়া যাইতো না। কারণ পুলিশ কোন, সংগঠন কোন, বিডিআর কোন, আর্মি কোন, কিন্তু আগে আমরা ঠিক হইতে হইব। কারণ আমি দেখছি এরই মাদকের ব্যাপারটা কীরকম। কারণ আমি একটা ছোটোখাটো ব্যবসায়ী, কারণ কম বেশ সকাল থেকে বিকাল পর্যন্ত 2 ঘন্টার দোকানে বসি। আমি দেখছি যে শতকরা যদি 100টা টাকা ইয়ে আমার কাছে, এর ভিতরে কানি পোড়া দেয় 30-40টা, এমনকি কাস্টমারে দিতে চাইলেও নেয় না। সর্বপ্রথম আমি জিনিসটা বুঝতাম পারি নাই আসলে জিনিসটা কেন টাকার কানিটা পোড়া হয়, এই করা হয়। এরপরে জানতে জানতে জানলাম যে এটা দিয়ে নাকি ইয়া খায়, হিরোইন নাকি তা ইয়াবা টিয়াবা এই ধরনের নেশা জাতীয় জিনিস খায়। আমি এটা যেটা ডাইরেক্ট দেখছি। এই ব্যাপারটা আসলে প্রত্যেককে মনে করেন যে এই ধরনের মাদক থেকে আমরা মুক্ত থাকি। আসলে নিবিড়ে বইয়া বইয়া যদি তসবি টিপি এটা কিন্তু দূর করা যাইতো না। এটা দূর করতে হইলে মোহে প্রকাশ করতে হইবে, কাজে পরিণত করতে হইবে, বাস্তবে এটা রূপ দিতে হইব। তাইলে কিন্তু এটা দূর করা যাবে এবং শান্তিও করতে পারবেন, প্রত্যেকের ছেলেমেয়েকে এটা থেকে রক্ষা করতে পারবেন। আর চুরির জিনিসটা নেশা করতে করতে যখন পকেট খালি হয়ে যায় তখন অটোমেটিক চুরি চিনতে আসে। কারণ এই যে দেখতেছেন মুনিরের একটা ফার্নিচার দোকানের কতগুলো ফার্নিচার নিয়ে গেল, মাসুমের বেকারি থেকে শুনছি আজকে না জানি কালকে সকালে শুনলাম যে একটা গাড়ি গেছি। আমার ছেলের একটা গাড়ি হুন্ডা অনেক টাকা দামের, প্রায় 4 লাখ টাকার গাড়ি নিয়ে গেছে। কারণে এই ধরনের চুরের জন্য। কারণ আমরা মনে করেন এই যে 2024 সালে আইছি, আজ থেকে 2-5 বছর আগে কিন্তু মাদকের 5-10 বছর আগে এরকম ধরনের কথা আমরা শুনছি না। কিন্তু দিন যত যাইতেছে, সময় যত আগুয়ে যাইতেছে, তার সাথে সাথে এটা পাল্লা দিয়া এমন গতিতে বাড়তেছে যেটা দুর্দম গতিতে দমন করার মতো না। অতএব এটাকে দমন করতে হইলে আমরা সবাই সচেতন হইতে হইব। সচেতন হইয়া প্রত্যেকটা ব্যক্তি, কারণ পুলিশরা যেরকম টোয়ায় আমরাও কিন্তু এরকম যদি বলে না পারি, কিন্তু এখানে আমরা পরামর্শ করতেছি। আমরা যদি পরিবর্তন করতাম পারি, বুঝাইয়া হুমাইয়া জানাইয়া কন্ট্রোলে করতাম পারি একটু ভালো। কন্ট্রোলে করতাম না পারলে ডরাইয়া ইয়া করতে উমুকের ছেলে, হুমুকের ছেলে, মনান ভাইয়ের ছেলে, তাজু ভাইয়ের বাগিনা, হাসেমের স্বাস্থ্য ভাই এরকম মনে করলে হইতো না। কারণ সিদ্ধান্ত কমিট যেটা করা হবে এটা বাস্তবায়ন করতে হইব, এতে কল্লা যাইব আর নাইলে থাকবো। এরকম প্রতিজ্ঞা করলে সমাজ থেকে আপনারা এই ধরনের সন্ত্রাস, চুরি, মাদক দূর করতে পারবেন। আর বাল্য বিবাহ এই কথাটা আসলে মোটেও মিথ্যা না। এই যে মনে করেন 12-14 বছরের মেয়েরে, কারণ আমি দীর্ঘদিন আপনারা আমার দায়িত্ব দিয়ে ঘুরেছেন, আমি দেখছি এর বিয়ে দিয়ে আসলে কি এটা ঠিক না। এই যে বিয়ে শাদিটা নিজেরা প্রোগ্রাম করতে হবে যে নিময় মুরব্বীরা ডাইকে নেম না আনে আইনা সাইড যাবে, এটা কিন্তু আসলেও ঠিক না।
বাল্য বিবাহটা ঠিক না। রহিরুল আমিন ভাই যেটা কইছে, আমরা গ্রাম সমাজে যদি প্রতিবাদ করি কিন্তু প্রশাসন এটারে সুযোগ করে দেয়, আইনে গেলে এটারে জায়েজ করে দেয়। এই সমস্ত ব্যাপারে যখন যেহেতু ভাইয়া আইছে, আমি মনে করি যে এই ব্যাপারে কিছু কথাবার্তা উনি কইবেন, এই ব্যাপারে আমরা কি করতে পারি। আর ইফটিজিং যে রনি আমার বাতিজা, আমরা গ্রামের বাতিজা, আপনি জানেন তার বাপ নাই, তার ছাত্র জীবন থেকে কিরম মেধাবী ছেলে ছিল এটা আমরা সবাই জানেন। এসএসসি রেজাল্টটা তার কিতা তে একমাত্র পেশা হিসেবে তার শিক্ষকতাটা বাচ্চা নিচ্ছে, প্রাইভেট ফলাইন পড়ায়। এই প্রাইভেট ফলাইন পড়াইতে যাইয়া দেখা গেছে যে মেয়েরা বিভিন্ন গ্রাম থেকে অনেক মেয়েরা আসে, তার যেন সারাদিনে ফোলা হয়নি পড়ে। আমার কাছে যে কত বিচার, কত ভাবে তেও আছে, অনেকে গার্জিয়ানরাও বিচার আচার দিছে, আসলে কিন্তু বাস্তব কথাটা সত্য। কারণ মাদক এবং ইফটিজিংকারীরা মনে করে শিক্ষাটা যদি ধ্বংস করতাম পারি, ফেরাউনের মতো আমি খোদা হয়ে যেতাম পারতাম। আমরা দেশ চালাই মাদকরা আর ইফটিজিংকারীরা। আসলে এগুলা কিন্তু বাস্তব সত্য। আমরা আসলে গ্রাম সমাজে বসবাস করি, আমরা এই ব্যাপারে কেউ কিছু কারোরে কই না, কইলে কয় কিন্তু কারো যাক যাক, আমার তো আর কোনো কিছু আইয়ে যায় না। এরকম যদি মনে করেন তাইলে আজ থেকে মনে করেন 50 সাল পর্যন্ত চেষ্টা করলে এগুলো দূর করতে পারতেন না। অন্যায় যেটা, অন্যায়রে না করতে হইব, মাদকরে না করতে হইব, চুরিরে না করতে হইব, ইফটিজিংরেও না করতে হইব। যদি এই ধরনের সবাই মনে করেন তাইলে আমি মনে করি যে আমাদের উদ্যোগ, আমাদের চেষ্টা সাকসেসফুল হবে। আর উনি যেহেতু আইছেন, আর বাদ বাকিটা আমরার পরে যে কাজটা থাকে উনি তো কইল উনি এটা চালাই যাব। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু মুরব্বী শুনি সবাই, কিন্তু খুব মনে হয় একবারে ইজি একটা ব্যাপার যে মাদক। আসলে মাদকটা যে কত খারাপ, অনেকে সমাজের যে উমুকের ছেলে না খায়, আমার ছেলে তো খায় না, বা আমার ছেলেরা এখানে থাকে না, শহরে থাকে। কিন্তু এই মাদক একটা সমাজে যখন ঢুকবে, এই সমাজ তিলে তিলে এই সমাজটা ধ্বংস হয়ে যাবে, তিলে তিলে ধ্বংস হয়ে যাবে। মাদক আপনারা অনেকে পেপার পত্রিকায় বা টিভিতেও দেখেন যে মাদকাসক্ত ছেলে বাবা মাকে খুন করছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঐশিত ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশের মা বাবা দুইজনকে খুন করছে। খুন করে একবারে জলে যন্ত মানে সুন্দর বিবৃতি দিচ্ছে যে ও কিছুই জানে না এই ব্যাপারে। এই ঠিক আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে খুন করবে, আপনার ওয়াইফকে খুন করবে, আপনারা টেরও পাবেন না, টেরও পাবেন না। আজকে মনে করতেছেন আমার ছেলে সন্ত্রাসী হইতেছে, খুব ভালো লাগতেছে, সমাজের লোকজন আমার সাথে ভয়ে কথা বলতেছে না, কিন্তু এই ছেলে আপনাকে খুন করবে, সমাজের কোনো সমস্যা হবে না, এই ছেলে আপনাকে খুন করবে। আর সমাজের লোকজনকে বলবো, কেউ কেউ আপনার ছেলে মেয়েরা খুব ভালো আছে, ফরেজগান নামাজ পড়ে, আপনারা হাততালি দেন যে অমুকের ছেলে না সন্ত্রাসী কর্মকাণ্ড করে, মাদক খায়, আমার ছেলেরা তো ভালো আছে। না, আপনার ছেলেও জড়িত হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। আপনার ছেলে কখন জড়িত হয়ে গেছে একদম টের পাবেন না। আপনার ছেলেও আপনার পরিবারকে শেষ করে ফেলবে। মাদকাসক্ত একটা পরিবার, যারা গার্ডিয়ান আছে তারা বলতে পারবে, তারা ঘুমাইতে পারে না, খাইতে পারে না, শুইতে পারে না, এমন অস্থিরতার মধ্যে ফেলে দেয় ওই ফ্যামিলিটাকে। একটা ছেলে, একটা ওই পরিবারের সদস্য একদম ফ্যামিলিটাকে একবার ধ্বংস করে ফেলে, ধ্বংস করে ফেলে, আত্মীয় স্বজনকেও ধ্বংস করে ফেলে। মাদকের ব্যাপারে আমরা স্যার আসছে, স্যার তো অবশ্যই সহযোগিতা করবে, কিন্তু মূল সহযোগিতা করতে হবে আমাদের ছেলেরা, আমাদের ভাতিজারা, আমাদের ভাইরা মাদক খাচ্ছে, আমরা কেন পারতেছি না? স্যারকে কেন ডেকে আনবো? আমাদের সমস্যা কোথায়? আমরা কেন এই প্রতিরোধ করতে পারতেছি না কেন? এখানে আমাদের সমস্যা কোথায়? এই সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। আমরা কেন পারতেছি না? প্রশাসনকে যখন গ্রামবাসী ব্যর্থ হবে তখন জানাবে। আমরা কেন ব্যর্থ হচ্ছি, আমরা ওই পথগুলা, ওই ইয়েগুলা ফাইন্ড আউট করতে হবে, চিহ্নিত করতে হবে কেন আমরা কোথায় সমস্যার সম্মুখীন হচ্ছি। মাদকের ব্যাপারে আমাদের এই সমাজের সবার নিকট অনুরোধ, যারা মাদক সেবন করে, ব্যবসা করে, আর সবচেয়ে আমাদের গ্রামের জন্য এটা এখন দেখতেছি দুর্ভাগ্য যে আমাদের এই রাস্তা কিন্তু ট্রানজিট পয়েন্ট হয়ে গেছে মাদকের জন্য।
ওইদিকে বরুড়া, আমাদের সদরের প্রশাসনের কোনো দায়িত্ব নেই বরুড়ার লোক অ্যারেস্ট করা, চলে যায় বরুড়ার লোকজন এনে এদিকে বিক্রি করে যায়, আবার এইদিকের লোকজন ওইদিকে চলে যায়। তা আমাদেরকে এইগুলা চিহ্নিত করে এগুলা প্রতিরোধ করতে হবে প্রথমত। আরেকটা হইলো ইফটিজিং, এটা খুব আমি আজকে শুনলাম, মনে হয় এই রনি যে কথাটা বললো এটা খুবই দুঃখজনক। আমাদের গ্রামটা অত্র ইউনিয়নের মধ্যে সবচেয়ে ভালো একটা গ্রাম ছিল ফেনুয়া গ্রাম। এখানে একটা সময় গেছে যে 1-2টা মামলা ছাড়া এই গ্রামের কোনো মামলাই ছিল না। 1-2টা মামলা ছিল জায়গা সম্পত্তি সংক্রান্ত, এই 1-2টা মামলা ছাড়া আর কোনো মামলা এই গ্রামের ছিল না। কিন্তু আজকে কেন এই পরিস্থিতি, আপনারা সবাই একটু চিন্তা করুন, কেন এই পরিস্থিতির জন্য দায়ী কারা, এই সমাজের দায়ী কারা এই পরিস্থিতির জন্য, এগুলো চিহ্নিত করতে হবে। ওই 2-1 জন লোকের কারণে এই সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে কেউ কারো ছেলেদেরকে ডাক দেয় না, ডাকলে আবার বলে কি তোমার কি হয়েছে, আমার ছেলে না খাচ্ছে তোমার কি হয়েছে। এই 2-1 জন চিহ্নিত খারাপ লোকের কারণে এই সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজটা শেষ হয়ে যাচ্ছে একদম। আর ইফটিজিং এর ব্যাপারে এটা খুব দুঃখজনক। পুরা সমাজ, পুরা এলাকাতে এই যে ফাঁকামোড়ার মেয়েরা, উজিরপুরের মেয়েরা, হাতিগাড়া ধনুয়াশের মেয়েরা বলে যে আপনাদের গ্রামে ছেলেরা ইফটিজিং করে, আপনাদের গ্রামে ফাইট করতে যাব না। এটা কিন্তু একবারে লজ্জাস্কর একটা ব্যাপার এই গ্রামের জন্য, একদম লজ্জাস্কর একটা ব্যাপার। কারণ আমাদের গ্রামে আমাদের এই মাস্টার সাহেবের পরে, আমরা শহীদুর রহমান মাস্টারের পরে এই রনি এখন শিক্ষকতা পেশাটা করতেছে। এখন এই পেশাটার মধ্যে যদি বিভিন্ন গ্রাম থেকে এই কথাগুলো আসে যে আপনাদের গ্রামে ছেলেরা ইফটিজিং করে, এটা তো একদমই মানে আমার মনে হয় যে আমাদেরকে এই সমাজ ছাইরে চলে যাওয়ার মতন একটা কাজ হইতেছে এগুলা। এটার ব্যাপারে সবাই সবার অবস্থান থেকে ভূমিকা নিয়ে দায়িত্ব পালন করতে হবে, প্রত্যেকের অবস্থান থেকে। কোনো ছেলে কোনো মেয়েকে কোনো রকম তিরস্কার বা কোনো মেয়ের দিকে চোখ উড়াইয়া তাকাইলে তাকে কিভাবে সাহায্য করা যায় ওই ব্যবস্থা করতে হবে সমাজকে, তারপরে বাল্য বিবাহ, যেটা বাল্য বিবাহের ব্যাপারে আমি অনুরোধ করব প্রত্যেকের অবস্থান থেকে, প্রত্যেক গার্ডিয়ান, আপনার মেয়ের বয়স, ছেলের বয়স 18-20 না পার হইলে আপনারা ছেলে মেয়েদেরকে বিয়ে দিবেন না, কারোর ছেলে মেয়েদের। কারণ এই অল্প বয়সকে বিয়ে দিলে কত যে সমস্যা মেয়েটা দেখেন। বহু মেয়ে স্বামী ছেড়ে আসতে হয়। একটা বাচ্চা হওয়ার পরে মেয়েটার স্বাভাবিক তার গ্রোথ থাকে না। অল্প বয়সে মেয়েটাকে বিয়ে দিলে মেয়েটা একটা বাচ্চা হওয়ার পরে তার স্বামীও তাকে আর ভালো লাগে না, পরবর্তীতে এই বিভেদ সৃষ্টি হয়ে যায়। আপনাদের নিকট অনুরোধ, এটা আসলে প্রশাসনের স্যার যেটা বললো যে আপনারা ওই যে বিয়ের আয়োজন করে বললে তো এটা মানবিক একটা একবারে স্বাভাবিক একটা যে এখানে বিয়ে শাদী খরচপাতি সবকিছু করছে, এখানে থেকে ছেলেকে বা মেয়েকে উড়িয়ে নেওয়া এটা একটা ব্যাপার। প্রত্যেকের অবস্থান থেকে আপনারা এই দায়িত্বর বোধটা বুঝেন যে আসলে অল্প বয়স্ক মেয়েদেরকে বা ছেলেদেরকে বিয়ে শাদী দিলে এটা খুব সমস্যা হয়, ছেলের জন্য সমস্যা হয়, মেয়ের জন্য সমস্যা হয়। ছেলের বয়সও কম বয়সে যদি বিয়ে করেন, দেখবেন 1-2 বছর পরে ছেলেটা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। মেয়েটাকে প্রাপ্ত বয়সের আগে বিয়ে দিলে মেয়েটা বিভিন্ন রোগে জর্জরিত হয়ে যায়। আমরা এই কাজটা থেকে একটু বিরত থাকবো সবাই, একদম মানে প্রত্যেকের গার্ডিয়ান দায়িত্ব হিসেবে এই কাজটা করবেন। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত কোনো ছেলে মেয়েদেরকে বিয়ে দিবেন না, এটা সবার প্রতি অনুরোধ। এই কাজটা করবেন না, একদম করবেন না। এটা একদম রাষ্ট্রীয়ভাবেও নিষেধ, ধর্মীয়ভাবেও নিষেধ, সামাজিকভাবেও নিষেধ। এই কাজটা করবেন না, এই কাজটা থেকে সবাই বিরত থাকবেন। আর আমরা আমাদের সমাজকে সুসংগঠিত এবং পূর্বাবস্থায় ফিরে নেওয়ার জন্য আমি গ্রামবাসী সবার নিকট অনুরোধ করব, গ্রামের একজন প্রতিনিধি তৈরি করেন। এটা একবারে লাগামহীন চলছে আমাদের গ্রামটা, লাগামহীন। কেউ কারোর মনে সবাই নেতা হয়ে যেতেছি এরকম একটা ভাব।
না, এই ইয়েটা বাদ দিয়ে একজন প্রতিনিধি তৈরি করেন, সমাজের একজন সর্দার নিযুক্ত করেন। সর্দারের মাধ্যমে এই আমাদের যে সংগঠন হয়েছে, সংগঠনের উদ্যোগে আমরা যেন সমস্ত সমস্যাগুলো যেন সমাধান করতে পারি, এবং যেখানে আমরা একান্ত ঠেকে যাব এখানে আমরা প্রশাসনকে সাহায্য নিব, প্রশাসনের সহযোগিতা নিব। আর আমরা যদি একবারে সব ব্যাপারে প্রশাসনের নিকট যাই, তাহলে প্রশাসন কি শুধু এই আমরা ফেনুয়া গ্রাম নিয়ে আছে নাকি? আরো বহু এলাকা আছে, আরো এর চেয়ে বড় বড় ঘটনার ওই দিকেও যাইতে হয়। আর সন্ত্রাসী কর্মকাণ্ড যেটা ইদানিং আমাদের এখানে মার্কেট দোকানপাট হয়েছে, আল্লাহ তালা যাও আমরা ফেনুয়া গ্রামে একটা মার্কেটের পরিবেশ পরিস্থিতি করছে। এগুলোর মধ্যে আমাদের গ্রামের লোকজন এসে সন্ত্রাসী করে আবার বলে যে আমি মার্ডার কেসের আসামি। এই অজুহাত দিয়ে পার হওয়ার কোনো লাইন নেই। আপনি মার্ডার কেসের আসামি হইলে কার কি আসে যায়? আপনি মার্ডার কেসের আসামি, আমার ভাই মার্ডার কেসের আসামি, এই পরিচয় দেন কেন? এই পরিচয় দিয়ে আপনি পার হওয়ার কোনো লাইন নাই। এগুলো সব প্রশাসনের নিকট যাবে। মার্ডার কেসের আসামি হয়েছেন, আপনার দোকানদার বাকি দেয় না, আপনি মাল নিয়ে চলে যাবেন। এত বড় সন্ত্রাসী আপনি। এইসব কর্মকাণ্ড করা যাবে না, যাবে না, পরিষ্কার কথা। আমরা যেভাবে হোক এগুলা প্রতিবাদ করবই। যারা যেসব অপকর্ম করেন এই জন্য অনুতপ্ত হয়ে ক্ষমাপ্রার্থী হয়ে এগুলা যেভাবে সমাধান করা যায় ওই পদ্ধতিতে সমাধান করেন। আমি এই বলে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। এই একটু পয়েন্ট দিয়ে নিয়ে প্রশাসনের হাতে উঠিয়ে দিব। সবাই একমত কিনা? আমরা এই পদক্ষেপ নেব। এখন প্রাইমারি পর্যায়ে আমরা তাদেরকে এটা আজকের এই সভা থেকে জানাই দিলাম, এই স্পটগুলোতে যে সময়, এই সময়গুলোর মধ্যে 2 জন 3 জন একত্র হইতে পারবে না। একত্র হইলে আমাদের সন্দেহ হবে এখানে ওই নেশা জাতীয় কিছু চলছে নাকি। বয়স যে কোনো বয়স হইতে পারে, যে কোনো বয়সের লোকে হইতে পারে। বুড়া মানুষও খায় না, যে এরকম না। আর দোকানদার যারা আছেন এই মার্কেটের, এই ছোট মানে অপ্রাপ্ত বয়স্ক কারণ নিকট সিগারেট বিড়ি বিক্রি করবেন না। এটা দোকানদারদের প্রতি আজকের এই সভা থেকে আমরা অনুরোধ জানাইলাম। সবাই একমত কিনা? একমত। অপ্রাপ্ত বয়স্ক কোন ছেলে মেয়েদের নিকট ধূমপান জাতীয় কিছু বিক্রি করা যাবে না। হ্যাঁ, আর দয়া করে কোনো অভিভাবক যারা একবারে নেশাগ্রস্ত হয়ে গেছেন, সিগারেট খাইতেই হয়, তারা বাচ্চাদের সামনে খেয়েন না। আর বাচ্চাদেরকে দিয়ে কখনো সিগারেট বিড়ি কিনাবেন না, কখনো না। এটা একবার কখনো না, সিগারেট বিড়ি কিনাবেন না। তা আমরা যে কথাগুলো বললাম এটা আমরা গ্রামবাসী এবং এই প্রবাসী কল্যাণ এবং যুব সংঘ কর্তৃক যে সবাইকে নিয়ে আমরা যেন হ্যাঁ, স্কুল চলাকালীন সময়ে ওই হাসেম কাকা তো সময়টা বলছিল 10টা 11টা নাকি, 9টা থেকে 11টা। রোডে ঘাটে কোন রকম আড্ডা দেওয়া যাবে না। রোডে ঘাটে তো কাজ নাই, যার যেখানে কাজ এখানে চলে যাবেন। রোডে ঘাটে কোনো কাজ নাই। বাউলদার দোকানে আড্ডা বন্ধ, বাউলদার দোকানে আড্ডা দেওয়া যাবে না দোকানের সামনে। হ্যাঁ, এবং স্কুল ছুটির সময়, এবং শুরুতে এবং ছুটির সময়, এই সময় রাস্তার মধ্যে যেন কোনো রকম আড্ডা না থাকে। হ্যাঁ, আমরা এই মার্কেটে ম্যাক্সিমাম দোকানে সিসি ক্যামেরা আছে। আমরা কেউ যদি আড্ডা দেন তাহলে কিন্তু আমরা সিসি ক্যামেরা ফলো করিয়া ওদেরকে আমরা সন্দেহ করব। সোজা কথা, সিসি ক্যামেরা ফলো করে আমরা ওদেরকে সন্দেহ করব এবং আমাদের গ্রাম্য সালিশের আওতায় ওদেরকে নিয়ে আসবো। তারপরে আমরা প্রশাসনকে জানাবো। আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আমরা প্রশাসনকে জানাবো। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম।
করে আমরা সংগঠন পরিচালনা করি। সামাজিক কাজগুলোর মধ্যে আমাদের কী কী কাজ করা লাগবে, এই কাজগুলোর মধ্যে আমরা প্রথমে যে জিনিসটা রাখছিলাম, মৃত ব্যক্তিকে সবার অংশগ্রহণে দ্রুত যাপন ও সংস্কারের ব্যবস্থা করা। দ্বিতীয়, মসজিদ মাদ্রাসা মাসজিদ মাহফিলের সহযোগিতা করা। তৃতীয় যে জিনিসটা আমরা গুরুত্বপূর্ণ রাখি সেটা হচ্ছে সমাজকে মাদক মুক্ত করা। আর চতুর্থ যে পয়েন্ট আমরা রাখছিলাম, সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করা। পঞ্চম যে জিনিসটা আমরা রাখছিলাম সামাজিক কাজগুলোর মধ্যে বিদেশ ফেরত মানুষকে গেট টুগেদারের প্রোগ্রাম করা। যেহেতু আমাদের গ্রামের ম্যাক্সিমাম মানুষ বাইরে আছে, তাদেরকে আমরা একটা গেট টুগেদারের মাধ্যমে তাদেরকে ইয়ে করা আর কি। আর সমাজে বসবাসকারী মানুষকে বিদেশের বিভেদ মিটানোর জন্য ব্যবস্থা করা, যতটুকু পারি আমরা। আর মানবিক কাজগুলোর মধ্যে কী কী আছে, সমাজে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দুর্যোগ মুহূর্তে অসহায়দের সেবা করা, শিক্ষার মান প্রসারে সহযোগিতা করা, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করা, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ঈদ এবং পূজা অসহায় মানুষকে সহযোগিতা করা, আর বার্ষিক একটা প্রোগ্রাম করা আমাদের সবাইকে নিয়ে। এই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা যতটুকু পাচ্ছি আমরা আমাদের সময় আমাদের ওই সংগঠনের পক্ষ থেকে আমরা আগাচ্ছি। কিন্তু আমরা যে আগাচ্ছি, আমরা বয়োজ্যেষ্ঠ না, কনিষ্ঠ না, আমরা আগাচ্ছি। কিন্তু আমাদের কাজগুলো করার জন্য আমরা যে পরিমাণ সাহায্য পাওয়া দরকার, আমাদেরকে আমরা একটা মিট পয়েন্টে করে রেখেছি। এই কারণে একটা মাদকের লাইনটা বলা যায়, এই রাস্তা দিয়ে মাদক মানে এর সাধারণ এই কারণে আমাদের গ্রাম পথভ্রষ্ট হয়ে গেছে। এত পথভ্রষ্ট তাও না, তাদেরকে একটু সঠিক গাইডলাইনের অভাবে তারা একটু পথভ্রষ্ট হয়ে যাবে। আগে আমরা যখন ছিলাম আমাদের ফিল্ডে যাইতাম, খেলাধুলা করতাম, মাগরিব বলতে যে যা পড়াশোনা করতাম, এই গাইডলাইনটার অভাবে করলাম একদম নষ্ট হচ্ছে। এই গাইডলাইনটা দিতে পারতেছে না কি। যেমন আমরা যে সময় পড়াশোনা করছি, যেমন বাইরে পুলিশ আছে, আমরা মাগরিব হয়েছে আমরা পড়াশোনা তুলে গেছি, তার আগে আমরা ইসলামিক করছি, খেলাধুলা করছি। এই জিনিসটা আমাদের সমাজে, কারণ ডাক দিলে মাসুম ভাই যে জিনিসটা বলছে, বা আমি আজকে ডাক দিলাম, তাহলে আমার ছেলে করছে, তাহলে কার কি হয়েছে, এই কারণে সমাজটা আমরা পিছিয়ে যাচ্ছি। যাতে এই জিনিসটা না হয়, আমরা আমাদের সামনে যতটুকু পড়ে আছে আমরা সবাইকে ডাক দিতে হবে। সে শুনুক আর না শুনুক, আমার বলাটা আমার বলে দিতে হবে, এই কাজটা ভালো না, এই কাজটা করা যাবে না, সে আমলের নোক আর না নোক, এইগুলো আমার কথা। আসসালামু আলাইকুম। গঠন করা। আসল কথা হচ্ছে যে আগে দেখতাম আমাদের কিন্তু মাদক কিন্তু এখন বর্তমান সময়ে বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু সব জায়গায় চলে গেছে। মাদক এমন এক জিনিস যা শুধু নিজেকে না, একটা পরিবার, একটা সমাজ, একটা দেশকে ধ্বংস করার জন্য এক মাদকই যথেষ্ট। আগে যখন ছোট থাকতে দেখতাম বিটিভিতে একটা ছোট একটা বিজ্ঞাপন দিত যে সিগারেট থেকে শুরু, শেষকালে হিরোইন, মাদকের নেশায় জীবনটা বিহীন। কারণ আস্তে আস্তে আমরা যেভাবে মাদকের দিকে যাচ্ছি, আসলে আমরা যে নিজেরাই কতটুকু নিজেদের ক্ষতি করতেছি আমরা আসলে তা নিজেরাই বুঝি না। এই মাদকের কারণে আমাদের একটা সমাজ যেমন ধ্বংস হয়, একটা পরিবার যেমন ধ্বংস হয়, সকল ক্ষেত্রে ধ্বংস হচ্ছে। আর সেক্ষেত্রে আমাদের প্রথম ভূমিকা থাকতে হবে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে, আমাদের পরিবার। বিশেষ করে আমি মনে করি বর্তমান আমাদের যে পরিবারের মা বাবা, বড় ভাই বোন যারা আছে, বয়োজ্যেষ্ঠ যারা আছে, গ্রামের ময়মুরব্বী যারা আছে, সকলকে সবাই ঐক্যবদ্ধভাবে সচেতন হতে হবে, যেন আমরা দেখি আমাদের আশেপাশে কেউ যেন কোনো মাদক নিয়ে কোনো কাজ করতে না পারে। আমরা একটি উদ্দেশ্য থাকবে, আমরা যেন মাদকমুক্ত সমাজ গড়তে পারি। মাদকমুক্ত সমাজ গড়তে হলে একটু আগে নম্বর যেটা বলে গেল বা মাসুমাই যেটা বললো যে বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গা থেকে মাদক চাপড়াই হইতেছে বা বেচাকিনি হইতেছে। বিশেষ করে এখন আমি যে জায়গায় দেখতেছি, আমি অবশ্য এলাকাতে থাকি না, সপ্তাহে আমি একটা আছি একটা গ্রামীণ ব্যাংকে, এটা জব করি, সব সপ্তাহে বাড়িতে আসি। এই জন্য আর কি, তবুও যে এলাকার পরিস্থিতি বা আমি এখন যে জায়গায় আছি কসবা অঞ্চল, ওইখানে প্রচুর পরিমাণে মাদক, যা ওইখানে বলার বাইরে। এটা প্রশাসন স্যার আছে এখানে যে জিনিসটা বুঝতে পারবে, বা এখানে সবাই জিনিসটা, কিন্তু ওইরকমভাবে
যেটা দেখলাম যে একটা পরিবার যদি তার সন্তানকে যথেষ্টভাবে গাইডলাইন দিতে পারে, তাহলে সেক্ষেত্রে মাদক থেকে তাকে অবশ্যই দূরে নিতে পারে। আর যে জিনিসটা হচ্ছে বিক্রি, আমাদের প্রথম সবাই মিলে একটা জিনিস থাকতে হবে, আমাদের যে গ্রামের বয়োজ্যেষ্ঠ বা সকল এরকম একটা শক্তিশালী সংগঠন থাকতে হবে। আমরা যেন সবাই বয়োজ্যেষ্ঠরা মিলে, পরিবারের যারা গ্রামের উদ্যোক্তা আছে সবাই মিলে একটা সংগঠন করে একত্রিত হয়ে যেন যে জায়গায় মাদক বেচাকিনি করে ওইখানে আমরা চেষ্টা করবো যে ওইখান থেকে মাদক বেচাকিনি না করতে পারে, এবং কে কোথায় মাদক গ্রহণ করে বা কোথায় ইয়ে করতেছে ওইখানে আমরা যেন সবাই উৎপতভাবে নিজের খেয়াল রাখবো, যেন কেউ মাদক গ্রহণও করতে না পারে, কেউ কেনা বেচা করতে না পারে। আমরা ওই দিক দিয়ে সেক্ষেত্রে আমাদের পরিবারে যে মা বাবা ভাই বোন আছে তাদের সকলকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমার সন্তান কখন কি করে, কখন কি করছে, কি খাচ্ছে, কি করছে, বা সন্ধ্যার পরে যদি আমার ছেলে দেখা যায় আমার সন্তান অনেক রাত্র ঘরে ফিরছে, এই তুই কোথায় গেছিস, করছিস, ওইরকম ভাবে যদি আমরা গাইডলাইন করি, বড় ভাই থাকে বা গ্রামের মুরব্বীরা থাকে, ওইরকম ভাবে আমরা গাইডলাইন করি যেন আমাদের সকল সন্তানদেরকে আমরা যেন মাদকের কাছ থেকে দূরে সরিয়ে নিতে পারি। আর সেক্ষেত্রে আমাদের একটাই কথা থাকতে হবে, মাদক মুক্ত গর্বদেশ আমাদের হবে সোনার বাংলাদেশ। এটাই আমি আশা ব্যক্ত করি। সেক্ষেত্রে আমি সকলের সহযোগিতা করি। আসসালামু আলাইকুম। আসলে আমাদেরকে প্রিভেনশন করতে হবে। এটা আমি আমার দিক থেকে আমি যেভাবে দেখি যে কিভাবে আপনি করতে পারেন, এই জায়গায় সবাই সবার জায়গা থেকে মাদকের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি। আমি যদি বলি যে আমাদের এই সমাজে বাংলাদেশের প্রেক্ষাপট যদি ধরি, তাহলে দেশের 2025 এই বছরের মার্চ মাসের একটি পরিসংখ্যানে দেখা গেছে যে দেশে 1.5 কোটিরও বেশি মাদক আসক্ত নারী এবং পুরুষ রয়েছে। তার মধ্যে 80% হচ্ছে পুরুষ এবং 20% হচ্ছে নারী। যদি গ্রামাঞ্চলে ঢুকি, নারীদের সংখ্যাটা কম, কিন্তু শহরের সাইডে কিন্তু নারীদের সংখ্যাও প্রায় অনেকটা বেশি রয়েছে। আমি যদি আপনাদেরকে বলি যে গ্রামের যে বিষয়টা, যেহেতু আপনাদের ইউনিয়ন কালীরবাজার ইউনিয়ন, এই ইউনিয়নে আমি দীর্ঘ সময় ধরে আছি, ঠিক ছোটোবেলা থেকে আমি এই ইউনিয়নে বড় হয়েছি। যদি আপনাদের কথা বলি তাহলে কি হচ্ছে এই ইউনিয়নগুলোতে, যেহেতু লেখালেখির সাথে জড়িত আছি অনেক দিন যাবৎ, সেহেতু আমি বলতে পারি যে ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 9 পর্যন্ত যেসব ধরনের বাচ্চারা তারা কিন্তু মাদকের সাথে খুব সূক্ষ্মভাবে জড়িয়ে যাচ্ছে। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে কিভাবে জড়াচ্ছে, আমি বলবো যে আপনারাও জানেন, আমরা জানি, সবাই জানে, এবং সিগারেটের গায়েও লেখা থাকে স্মোকিং ইজ কজেস ক্যান্সার, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই কথাটা আমরা জানি কিন্তু মানতে নারাজ। এই কথাটা আমরা সবাই জানি, নাটকের ইয়েতেও লেখা থাকে, মুভির বিভিন্ন অ্যাডেও লেখা থাকে যে স্মোকিং ইজ কজেস ক্যান্সার। এটা হচ্ছে যে ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত যে বাচ্চারা তারা কিন্তু শখের বশেও এই ধূমপানের সাথে জড়িয়ে যায়। এখন এটার পিছনে যে বিষয়টা, আরেকটা বিষয় ডিজে গান, এটা নিয়ে আমি অনেক আগ থেকে এটার জন্য অনেক হুমকি খেয়েছি, অনেক ধরনের বাধাগ্রস্ত হয়েছি, অনেকে বলেছে যে আমাকে মেরে ফেলবে ডিজে গানের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে। আমি স্পেসিফিক এলাকার নাম বলবো না, আমি যে এলাকায় থাকি ওই এলাকার আশপাশেই আমাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছিল। তারপর আমি থামি নাই, যে আমি একাই এটার বিরুদ্ধে দাঁড়িয়েছি। কিন্তু দাঁড়িয়ে কী হবে, একটা কথা আছে না যে সারা গায়ে ব্যথা মলম লাগাবো কোথা, একটা কথা আছে না, ঠিক এমন হয়ে দাঁড়িয়েছে। আপনারা যে কাজটা করতে পারেন যে বাচ্চারা যে ডিজে পার্টি করছে, এটার পিছনে কি হচ্ছে, বিয়ে অনুষ্ঠান, মুসলমানি অনুষ্ঠান, কিংবা বিভিন্ন 25শে মার্চ 26শে মার্চ বা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে যেসব ধরনের ডিজে পার্টি বা ডিজে গান হয়, এটার পিছনে কি চলে, এই খবরটা একটু নেবেন। তাহলে আশা করি যে আপনারা মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন। শুধুমাত্র ডিজে গানের সীমাবদ্ধ থাকে না, শুধুমাত্র সামান্য আনন্দতে সীমাবদ্ধ থাকে না, এটার পিছনে আপনার গাঁজা সেবন হয়, এরপর হচ্ছে বাংলা মদ সেবন হয়, তারপরে বিভিন্ন জিনিস সেবন হয়। মানে এইটার সূচনা দিয়ে কিন্তু ছেলেরা মাদকের সাথে জড়াচ্ছে। তাছাড়াও এটা হচ্ছে যে পাহাড় ঘেঁষা, এটা অনেকটা বর্ডার সাইডের মতো দেখা যায়। আমি যদি একটু আপনাদেরকে একটু ইনফরমেশন দিই, কিছুদিন আগে 2-3 দিন হবে চান্দিনার একজন প্রাইভেট কার, আমি খুব সংক্ষিপ্ত একটি ঘটনা বলছি আপনাদেরকে। চান্দিনার একজন প্রাইভেট কার চালায় উনি কোটবাড়ি এসেছিলেন একটা ভাড়া মারার জন্য, এশারের পরে রাত্রে 8টায়
8টা এসে উনি কিন্তু এই জায়গায় ওনার 5 লাখ টাকার মতো ওনাকে দিতে হয়েছে। মানে হচ্ছে ওনাকে জব্দ করে ওনাকে বিভিন্নভাবে উনি জিডি করে না, এই কারণে আমরাও কিছু করতে পারি না বা লেখালেখি করতে পারি না। আমাদের অনেক সীমাবদ্ধ আছে। স্যার এখানে আছেন, স্যারের সাথে আমার অনেক আগে কথা হয়েছে, আজকে এভাবে সরাসরি দেখা হয়েছে। আশা করি স্যার এই বিষয়গুলো দেখবেন। আর আপনাদেরও কিছু দোষ ত্রুটি রয়েছে, আমি ব্যক্তিগতভাবে বলবো। কারণ হচ্ছে আপনারা আমাদেরকে তথ্য দেন, প্রমাণ দেন না, আমরা কিভাবে লিখবো বা হচ্ছে আমরা স্যারদের কাছে কিভাবে আমরা বলবো। আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা আমাদেরকে তথ্য দিবেন এবং প্রমাণ দিবেন। বের করব কিভাবে? আপনারা একটা তথ্য দিয়ে বলে তারপরে যদি যাই তারপরে বলেন যে না এটা আমি জানি না, এটা করবেন না। স্যার যেহেতু এই জায়গায় আছে, স্যার অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবে। লাস্ট পর্যায়ে একটি কথা বলে আপনাদেরকে শেষ করছি যে আমাদের WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি ডেফিনেশন আছে, হেলথ ইজ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি সো দ্যাট ইচ সিটিজেন ক্যান লিড এ সোসাইলি অ্যান্ড ইকোনমিক্যালি প্রোডাক্টিভ লাইফ। এখানে বলা হয়েছে আমরা যদি শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ থাকি তাহলে আমরা সুস্থ নয়। আমাদেরকে সুস্থ থাকতে হলে মানসিকভাবে, সামাজিকভাবে, এনভায়রনমেন্টাল দিকভাবে এবং কি আর্থিকভাবে সচ্ছল থাকতে হবে। আমি একটি এনভায়রনমেন্টের দিকটাকে আপনি যদি এমন এনভায়রনমেন্টে বসবাস করেন, আপনাদের যে সমস্যা প্রত্যেকটা এলাকায় এই সমস্যা, আমি মনে করছি আপনারা যদি এনভায়রনমেন্টাল দিকভাবে যদি আপনারা সচেতন হন, রুখে দাঁড়ান, তাহলে আশা করি যে আপনারা সুস্থ মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন। অন্যথায় আমি মনে করি যে আপনারা নিজেকে সুস্থ মানুষ হিসেবে পরিচয় দিতে পারবেন না। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সুন্দর। সম্মানিত উপস্থিতি, মাদকের ব্যাপারে আমার একটা পরামর্শ আর কি। এখন দেখেন হাউস যদি একমত হন তাহলে এটা চার তো আছে, স্যার ওইটা করবো। প্রথমত হলো আমরা স্পটগুলো তো চিনি নাকি, আমাদের গ্রামে না অন্য গ্রামে স্পটগুলা? আমাদের গ্রামে। এই স্পটগুলা দিনে বা রাত্রে একত্র হইতে পারবে না কেউ, কোনো লোকজন জড়ো হইতে পারবে না, 2 জন 3 জন জড়ো হইতে পারবে না। এটা আপনারা একমত কিনা? একমত। 2 জন বা 3 জন এই স্পটগুলা চিহ্নিত খালপার নাকি বাবুলদার দোকানের এই পাশে আর আছে নাকি কোন স্পট? এই স্কুল, এই স্কুল ছাদের উপর কয়টা স্পট হলো? না, বাবুলদার দোকানের সামনে, বাবুলদার দোকানের ছাদ, খালপার আর স্কুল। কোন আম গাছ? আমির মিয়ার বাড়ির সামনে। আচ্ছা, ওই যে এটারে কি রাস্তা না কত ফোরা জাঙ্গালের ওই মাথায় এই ফার্স্ট হইল স্পট। হ্যাঁ না, এই সীতাগুলা হিরাদা তারা বাড়ির এখানে 6টা স্পট। এখানে দিনে বা রাত্রে 2 জন 3 জন